ও সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই গানটি শুধু বাংলাদেশ না, এই গানের সুর ছড়িয়ে গেছে সারা বিশ্বব্যাপী। যদি বলি যে তুফানের ঝড়, সেই ঝড়কে আরও বেগবান করেছে এই গানটি। দর্শক, আজকে আমরা কথা বলবো, আজকে আমরা আড্ডা দেব এই গানের শিল্পী দেবশ্রী অন্তরার সাথে। দেবশ্রী অন্তরা, তো প্রথমেই যদি আপনাকে আমি বলি, আপনি কোন শহরের মাইয়া? আমি ঢাকা শহরের মাইয়া। আপনি ঢাকা শহরের মাইয়া। আপনার কি চলাফেরা, গান গাওয়া সব কিছুতে উড়াধুরা রয়েছে? আমার চলাফেরাতে অনেক উড়াধুরা রয়েছে, কিন্তু অন্যান্য গানে একটু বিভিন্ন ফ্লেভার থাকে, বাট গান গাওয়া তো হ্যাঁ উড়াধুরা। আমি তো বান্দর একটা ইন জেনারেল, কিন্তু মানুষরূপী, মানুষরূপে আমি অনেক বান্দরামি করি, আমি অনেক চঞ্চল একটা মেয়ে। অনেক চঞ্চল একটি মেয়ে। যদি বলি যে এই চঞ্চল মেয়েটি প্রথম এই কোনো সিনেমার প্লেব্যাক করলেন এবং সারা পৃথিবীতেই আলোড়ন তৈরি করলেন, এমনটাই তো? এমনটা তো হয়ে গেল, এখন আমি তো জানতাম না এটা এরকম হবে, কিন্তু আমি অনেক ভাগ্যবান যে এরকম আমার প্রথম গানের প্লেব্যাকেই হয়েছে। এটা নাম্বার 1 ট্রেন্ডিং ইন ইউটিউব, আর এখন মনে হয় 24 মিলিয়ন ভিউজ প্লাস হয়ে গেছে। সো এই গানটার রেসপন্স ইজ হিউজ ইন বাংলাদেশ। কোনো কি কল্পনা করেছিলেন যে এই গানটি এই পরিমাণ দর্শক গ্রহণ করবে? একদম না, একদমই না। আমি আসলে প্রীতম ভাইয়ের গান মানেই একটা সুন্দর ব্যাপার আছে। তো প্রীতম ভাইয়ের কাজের যে ডিরেকশনে যে আমি কাজ করব অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, উনি আমার মিউজিক ডিরেক্টর হবেন, এটাই আমার কাছে সব থেকে বড় কনসার্ন ছিল। আমি কিন্তু এই 4 লাইন 2 লাইন নিয়ে বদার্ডই না, হ্যাঁ, কিন্তু এইটা যে এইভাবে করে হিট করবে, আই হ্যাড নো ক্লু, নো ক্লু, জানা ছিল না, একদম না। কিন্তু যদি বলি যে এই গানটার সাথে আপনি তো প্রথম প্লেব্যাক করলেন, তো এত শিল্পীর মাঝ থেকে আপনি কিভাবে এটা যুক্ত করলেন সেই গল্পটা শুনবো, এবং আপনার গানের পথে বা এই সঙ্গীতের পথে হাঁটার গল্পটাও আমরা জানবো। প্রথমেই আমরা যে এই গানের সাথে কীভাবে যুক্ত হলেন সেটা যদি বলতেন। যুক্ত হচ্ছে প্রীতম ভাইয়া ফোন দিয়েছে, এরপরে আর কোনো কথা নেই, হ্যাঁ। কিন্তু আমাকে কেন প্রীতম ভাইয়ারা সিলেক্ট করেছিল এটা প্রীতম ভাইয়া ভালো একটা অ্যানালাইসিস দিয়ে বলতে পারবে। কিন্তু আমি যখন স্টুডিওতে গিয়েছি, আমাকে তো 4 লাইন শুনিয়েছিল, পুরো গানটা যখন শুনেছি তখন আমি নিজেই ঐশীর নাম বলেছি যে ঐশী এরকম টাইপের পাওয়ার ভয়েসের গান গেয়েছে ইন্ডাস্ট্রিতে। এর আগে আমি হাবিব ভাইয়ের সাথে 2টা কাজ করেছিলাম, তো ওখানে আমার ভোকাল টেক্সচারটা পুরো একটা সেন্সুয়াল টেক্সচার ছিল। হাবিব ভাইয়া কিন্তু এর আগে আমি মেলোডি গাই, তো দেখা যায় যে কত সময় একটু চিকন ভয়েসের গানগুলো গাই, বাট আমার একদম ভয়েসটা এক ফিল্মের জন্যে যেই গানগুলো হয় একদম হাই পিচ ভয়েস আমার না, এখন আমার লো টোন ভয়েস, হ্যাঁ, লোগুলো আমার খুবই প্রমিনেন্ট হয়। বাট এই ট্রেন্ডটা অ্যাট দ্য মোমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড চলছে, লো টোন ভয়েসের যেই ট্রেন্ডটা। ফর এক্সাম্পল পাশের দেশে শিল্পা রাও, হাবিব ভাইয়া জানুয়ারিতেই বলেছিল যে অন্তরার টেক্সচারটা অনেকটা শিল্পা রাওয়ের মতো, মানে শিল্পা রাওয়ের একটা টেক্সচারের একটা মিশ্রণ আছে ওনার ভয়েসে। তো ভগবান জি গেভ মি দিস, অ্যান্ড বাকিটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ট্রেন্ড চলছে এখন এই সাউন্ডের। এটাই আমাকে প্রীতম ভাইয়া বলেছিল যে ওয়াই মি, যখন আমি ওনাকে বলেছিলাম, উনি আমাকে বলেছে একটা ইন্ডাস্ট্রিতে একটা সাউন্ড কন্টিনিউ করে, এই সাউন্ডটা আপনার ভয়েসে আছে, এটাই বলেছিল। লো টোন ভয়েস বাট হাই ভোল্টেজ সং, ডিপ ভয়েস, হ্যাঁ হ্যাঁ, ডিপ ভয়েস, হাই ভোল্টেজ সং, হাই ভোল্টেজ সং। বিকজ হাই ভোল্টেজ সংগুলো ফর এক্সাম্পল কিছুদিন আগেই কিন্তু আপনারা দেখবেন যে গানগুলো যেরকম হামে তো লুট লিয়া মিলকে, এই গানগুলো হিট হয়েছে। সো আমার ভয়েসটা কিন্তু ওরকমই। তো ইটস আমি বলবো যে থাকে না যে ওয়ান্স ইউ প্ল্যান সামথিং অর ইউ প্রে ফর সামথিং, দ্য ইউনিভার্স ওয়ার্কস ফর ইউ। আমি কিন্তু চলে গিয়েছিলাম পুরো, মানে একদম একদম গুটিয়ে নিয়েছিলাম নিজেকে, নিজে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু আপনি এর আগে আমি যতদূর জানি আপনি হচ্ছে কিছু কিছু গানকে বা কিছু কিছু ওয়ার্ল্ড ওয়াইড সংগুলোকে আপনি ফলো করেন। হ্যাঁ। তো যদি একটু বলতেন আমাদের দর্শক।
কারণ আমার যেই মাধ্যমটা ছিল, আমি যেই মাধ্যমে বড় হয়েছি, সেখানে সবাই আমরা ইংরেজি গান, বা আমি খুব বলিউড ফ্রিক, হ্যাঁ, বলিউড দেখা আমার মজা লাগে, হ্যাঁ। তো বলিউডের গানগুলোই আমি প্র্যাকটিস করতাম, বা অনেকেই কিন্তু জানে আপনার নামটা, যখন দেবশ্রী অন্তরা যখন নামটা শুনে অনেকেই মনে করেছেন যে দেবশ্রী অন্তরা হচ্ছে হয়তো বা ওপার বাংলার কোনো শিল্পী, কিন্তু আসলেই দেবশ্রী অন্তরা কিন্তু ওপার বাংলা নয়, এপার বাংলা, আমাদের শিল্পী, বাংলাদেশের শিল্পী। হ্যাঁ, একদম বাংলাদেশের শিল্পী। আমি ছায়ানটে গান শিখেছি, তারপরে ক্লাসিক্যাল শিখছি, এখনও শিখছি। আমার ওস্তাদজি অসিত অসিত দে, তো ওনার কাছে শিখেছি। আমি একটু ওনার কাছে শিখেছি, আমি ওনার সব থেকে ফাঁকিবাজ স্টুডেন্ট। ছায়ানটে থাকতেও আমি পরীক্ষার আগে গান শিখে পরীক্ষা দিয়ে দিতাম, কীভাবে কীভাবে জানি আমার রেজাল্ট ভালো হয়ে যেত। সো আমি ছোটোবেলা থেকেই ফাঁকিবাজ ছিলাম। তো এই যে একটি গান হাই ভোল্টেজ হয়ে গেল, সারা পৃথিবীতে গানের সুরটা ছড়িয়ে গেল, এখন তো দায়িত্বটা অনেক বেড়ে গেল। এখন ফোকাস ইজ মোর সার্টেনলি অন মিউজিক ফর সাম টাইম কেন বলছি, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে মিউজিক ডিরেক্টরের উপরে যে আমাকে কল করবে নাকি, আমি গান আরেকটা পাবো নাকি, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে এই সংশয়টা কেন, যে কেন আপনি মনে করছেন যে এত হাই ভোল্টেজ একটি গান গাওয়ার পরেও আপনাকে মিউজিক ডিরেক্টররা বা আগামীতে কোনো সিনেমাতে প্লেব্যাকে আপনাকে কল করবে না? ব্যাপারটা হচ্ছে, এটা আসলে এভাবে করে বলা যায় না একটা আর্টিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কখনো বলা যায় না। কারণ যেই জায়গায় যেই জিনিসটা দরকার, তখনই সেই জিনিসটা রাখলে ভালো লাগে। তো পরের কোনো মুভিতে আমার ভয়েসকে মাথায় রেখে যদি কোনো মিউজিক ডিরেক্টর কোনো গান বানায়, তখনই গানটা শুনতেও ভালো লাগবে, মানুষজন পছন্দও করবে। তো এটা আসলে আমার হাতে নেই। এটা একটা সিঙ্গারের জন্য মিউজিক ডিরেক্টর হচ্ছে তার জন্য ভগবানের মতো কাজ করে। আমি এটাই ছোটোবেলা থেকে শিখে এসেছি। তো এর জন্যই আমার অনেক অনেক প্রণাম প্রীতম ভাইয়াকে, যে ওনার গানটা যখন উনি করেছিল, বা ওনার গানটা যখন উনি ডিজাইন করেছিল, ওনার আমার ভয়েসটা মাথায় ছিল। এটা আমাকে হাবিব ভাইয়া বলেছে, যে যখন মনে হবে যে তোমার জন্য আমার গান আছে, তখনই তুমি কল পাবে। এই গানটি যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, নাম করলো, তখন অবশ্যই একজন পারিবারিক হোক, ব্যক্তিগত জীবনে হোক, কেউ না কেউ থাকে যে তার অনুপ্রেরণাতেই গানগুলো গাওয়া হয় বা এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা যোগায়। তো এই গানটা যখন খুব জনপ্রিয়তা লাভ করলো, তখন কার কথা বলবেন, যে কার অনুপ্রেরণার কথা আপনার খুব মনে পড়ছে? আমার ছোটোবেলার মা বাবা তো সবসময় কষ্ট করেছে। মা তো অনেক বছর ধরে ছায়ানটে যখন যেতাম, উনি বসে থাকতো, মানে শাড়ি পরিয়ে দাও। আমি কখনো আগে শাড়ি পরতে পারতাম না। ছায়ানটে শাড়ি পরার যেই ইয়েটা ছিল, মা প্রত্যেক দিন সকালবেলা উঠে শাড়ি পরিয়ে দিত, আমাকে নিয়ে যেত। তো মার অবদান তো অনেক বড় আমার জীবনে, সাজ থেকে শুরু করে সব কিছু। বাবাও সবসময় বলেছে গান করো, কখনো আমাকে থামায়নি, কিন্তু ওরাও কখনো ভাবেনি যে আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু একটা করব। ওরা ভেবেছে পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, এটা সব মা বাবাই করে। আমিও এখন সবাইকে বলবো, আগে পড়ালেখা করো, পড়ালেখা আর গান দুইটা পাশাপাশি করো, এটাই তোমাকে একটা মানুষ হতে সাহায্য করবে। শুধু আর্টিস্ট শুধু গান দিয়ে হয় না, অনেক কিছু তার মধ্যে থাকতে হয়। অনেক কিছু থাকা লাগে অবশ্যই। সাধনা, সঙ্গীত হচ্ছে সাধনার বিষয়। সেই সাধনার সিদ্ধি লাভ করাটাও কিন্তু সহজ নয়, অনেকটা পথ পাড়ি দিতে হয়। কিন্তু আপনি ইতিমধ্যেই কিন্তু সেই পথ পাড়ি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন, একটা গানেই চলে গেছেন। আগামীতে আপনি এই গান নিয়ে আর কী পরিকল্পনা রয়েছেন, কি ভাবছেন? আমি রিসেন্টলি আমার যে কর্পোরেট চাকরিটা ছিল, সেটা আমি ছেড়েছিলাম, কিন্তু আমি তখন বুঝিনি যে লাগে উড়াধুরা সাকসেস এত হবে। বিকজ এটা হওয়ার আগেই আমি আমার চাকরি ছেড়েছি। চাকরি ছাড়ার মেন রিজনটা ছিল যে আমি বুঝতে পারছিলাম যে আমার হয়তো ভয়েস দিয়ে আমার অনেক কাজ আছে, তো ভয়েসের ফোকাসটা অনেক বাড়াতে হবে। সরি ফর দ্য ফাম্বলিং। তো ওই ফোকাসটা বাড়ানোর জন্যই আমি একটু দূরে নিজেই সরে যাচ্ছিলাম। আমি দেখবেন আপনার আমার ফেসবুক যদি দেখেন, ওখানে লেখা ছিল যে আমি টেইলর সুইফট অফ বাংলাদেশ হতে চাই ইন দ্য ফিউচার। এটা আমি আসলে কতটুকু হতে পারবো সেটা আমি জানি না। সেটার জন্য অনেক 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 পরিশ্রম আমাকে করতে হবে, অ্যান্ড আমি ওটা করার জন্য রাজি আছি। এখন আমার যা লাগবে, আমার শুধু একটা জিনিস লাগবে, আমার ইনভেস্টার্স লাগবে। কারণ আমার মান্থলি যে বেতনটা, সেটা তো আমাকে আর্ন করতে হয়। সেটা আর্ন করার জন্য আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো দৌড়াদৌড়ি করলে আমি আবার টায়ার্ড হয়ে যাই, তো তখন আমি রেওয়াজই করতে পারি না, মানে এত টায়ার্ড থাকি আমি। সো আমি রেওয়াজটা করতে পারি না। তো আমাকে অনেকজন বলেছিল যে তুমি শুধু গান করো, কিন্তু ব্যাপারটা কী হয়, তখন নিজেকে বন্দি মনে হয় যে আপনাকে যখন কেউ টাকা দিবে, হেল্প করবে,
নিজেকে বন্দি মনে হয়। তো বন্দি আমাকে না করে যদি কেউ প্রপারলি ইনভেস্ট করে আমার উপর, আমার কাছে মনে হয় আমি বাংলাদেশকে অনেক বড়োভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। বাংলাদেশ অবশ্যই বড়ভাবে রিপ্রেজেন্ট করবেন। তার আগে যে গানটি নিয়ে এত আলোচনা, এত উন্মাদনা, সেই গানটি যদি আমরা একটু খালি গলায় দেবশ্রী অন্তরার কাছে শুনতে পাই, জিনিসটা একটু অন্যরকমই হয় আমাদের দর্শকের জন্য। একদম। ও সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধরা। দর্শক, আমরা কথা বলছিলাম দেবশ্রী অন্তরার সাথে। দেবশ্রী অন্তরা যেটা আমাদেরকে বললো বা আড্ডায় যে কথাটি বললো, সে গানের সাধনা করে যেতে চায় এবং গানের সাধনার মাধ্যমেই তিনি সিদ্ধি অর্জন করতে চায় এবং আগামীতে এই গানের মতো আরও ভালো ভালো গান দর্শককে উপহার দিতে চায়। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।